তোদের সকলের কাছে আমার নাতনি বেশি হয়ে গেছে। তোরা সকলে আমার নাতনিকে যে যেভাবে পারিস সেভাবে অপমান অপদস্থ হাসি ঠাট্টা করিস। নে, এবার খুশি হয়েছিস? নাকি ওর মৃত্যু তোদের সবাইকে চূড়ান্ত খুশি উপহার দেবে? দেওয়ান মির্জার কথায় নীরবে কেঁদে ফেললেন শায়লা। সেই দৃশ্যে দেওয়ান মির্জা ধমকে বলে উঠলেন, কেন কাঁদছো শায়লা? তুমি খুশি হওনি মা? সারাদিনই তো বলো ও তোমাদের মেয়েই নয়, তবে এখন চোখের জল ফেলছো যে? কেঁদো না শায়লা, কেঁদো না। অযাচিত ঝামেলার জন্য কেন কাঁদবে তুমি? উপরওয়ালার কাছে দোয়া করো যাতে ও মরে যায়। ও মরলেই তুমি খুব বাঁচা বেঁচে যাবে। এদিকে জ্বরের ঘরে পৃথিবীর কোনো বিষয়েই ধ্যান জ্ঞান কিচ্ছু নেই মৌনতার। সৌম্য জ্বর পরিমাপ করে দেওয়ান মির্জার উদ্দেশ্যে বলে উঠল, জ্বর তো 104-এর উপর দাদু। হসপিটালে না নিলে সত্যি মরে যাবে এবার। দেওয়ান মির্জা গলা বাড়িয়ে রনকে ডাকলেন। একবার নিচে এসো রণ। রেনুমা ভাঙা গলায় বললেন, ও বাড়িতে নেই আব্বা, ফজরের রক্তে বেরিয়ে গেছে অফিসে জরুরি কাজ ঢাকায়, ফিরবে 2 দিন পর। দেওয়ান মির্জা দাঁত কটমট করে বলে উঠলেন, গাড়ি বের করো সৌম্য, উপজেলা হাসপাতালে চলো। সঙ্গে শুধু রেনুমা এসো, বাকি কাউকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বলেই হাত ইশারায় সৌম্যকে অনুরোধ করলেন যাতে কোলে করে মৌনতাকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে সৌম্য। মেয়ের নির্জীব দেহের পানে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন শায়লা। তিনি মেয়েকে ছুঁতে চাইলেন কিন্তু দেওয়ান মির্জা ছুঁতে দিলেন না। শুধু সৌম্য আর রেনুমাকে নিয়ে চললেন উপজেলায়। রাত 12টার পর জ্ঞান ফিরল মৌনতার। জ্বর এখন কমেছে কিছুটা। চোখ মেলে চারপাশে তাকাতেই চোখ মুখ কুঁচকালো মৌন। জায়গাটা অপরিচিত। হাত নাড়াতে চাইল মৌন। হাতে স্যালাইনের সুই লাগানো। ব্যথায় হাত নাড়াতে পারল না মৌন। পাশে চেয়ারে বসে ঝিমোচ্ছে রেনুমা। মৌন তার ধীর গলায় ডাকলো, বড় মা। রেনুমা তাৎক্ষণিক চোখ খুলে কপালে হাত ছোঁয়ালেন। জ্বর নেই এখন। রেনুমা মমতা ভরা গলায় শুধালেন, পানি খাবি? মাথা ঝাঁকালো মৌন। গ্লাসে পানি ভরে মৌনতাকে উঠে বসিয়ে পানি খাওয়ালেন রেনুমা। গলাটা ভিজতেই আরাম পেল মৌন। সে শান্ত হয়ে শুধালো, মা আসেনি? এসেছিল, আব্বা থাকতে দেয়নি। মার কোনো দোষ নেই বড় মা, সব দোষ আমার। আমি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছি। এরপর কিছুক্ষণ চুপ থেকে পুনরায় শুধালো, রণভাই কি বাড়িতে? রেনুমা হাই তুলতে তুলতে জবাব দিলেন। ঢাকায় চলে গেছে। কেন? মৌনতা জবাব দিল না। গত রাতের ঘটনাটা কেমন এলোমেলো হয়ে ধরা দিচ্ছে মস্তিষ্কে। সত্যি নাকি স্বপ্ন বুঝে উঠতে পারছে না সে। যদি স্বপ্ন হয় তবে এ বিষয়ে কাউকে কিছু বলা সম্পূর্ণ অযৌক্তিক। রণ এ ধরনের মানুষই নয়। তাছাড়া মৌনতা মতো শত্রুকে কোন দুঃখে সে চুমু খেতে যাবে? নানাবিধ ভেবে চোখ বুঝল মৌনতা। চোখের পাতা জুড়ে অনেক ঘুম। 2 দিন পর হসপিটাল থেকে ফিরল মৌন। বাড়িতে আসার পর সকলের আচরণ বেশ পরিবর্তন। কেউ কোনো ধরনের তিরস্কারমূলক আচরণ করছে না তার সাথে। শায়লাও বেশ আদুরে গলায় কথা বলছে। যে মাহির ধমক ছাড়া কথাও বলে না, সেও আজ নরম গলায় শুধাচ্ছে। বিরিয়ানি খাবি মৌন? এনে দেবো বাজার থেকে? বাড়ির সকলের কোমল আচরণে মৌনতার চোখ ফেটে জল এলো। সেও যেন কিচ্ছুটি ঘটেনি এমন ভেবেই সকলের সাথে তাল মেলালো। কিন্তু মনে ঘুরপাক করতে লাগলো বিগত রাতের ঘটনা। রাতের বেলায় বই নিয়ে বসলো মৌন। একটু মনোযোগীও হলো বটে। মনোযোগ দিয়ে পড়তেই পড়াটা সহজ ঠেকলো। খাতা কলম বের করে রনর শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী পড়তে আরম্ভ করলো। এবার অঙ্কগুলো একদম জলের ন্যায় ঠেকলো। পরপর 4টে অঙ্ক করলো মৌন। পরে রনর করে দেওয়া অঙ্ক খাতার সাথে মেলালো। নির্ভুল অঙ্ক। আনন্দ হলো মৌনতার মনে। সে আরো 6টা অঙ্ক করলো। মুহূর্তেই হাসি ফুটলো তার মুখে। মৌনতা বুঝলো পড়াশোনার ক্ষেত্রে শান্ত মস্তিষ্ক আর স্থির চিন্তা ভাবনা প্রয়োজন শুধু। অশান্ত মস্তিষ্কে পড়া তো দূর, মানুষের সহজ কথাও বোধগম্য হয় না। 4 দিন পর বাড়ি ফিরল রণ। এবার তার চোখ মুখ আর একটু কঠিন। ফেরার সময় সৌম্যর বিয়ে উপলক্ষে কিছু দরকারি জিনিস নিয়েও ফিরল। বাড়ি ফিরে সেসব জিনিস সবাইকে ডেকে ডেকে নিজ হাতে তুলে দিল। কিন্তু ডাকলো না মৌনতাকে, এমনকি মৌনতার খোঁজ পর্যন্ত নিল না। রণ এসেছে শুনে মৌনতা প্রথমে একটু ঘাবড়ে উঠল। এরপর নিজেকে স্বাভাবিক করলো। মানুষটা বাঘ ভাল্লুক কিচ্ছু নয়, তবে ভয় কিসের? সন্ধ্যার পরপর রণর ঘরে বই খাতা নিয়ে পড়তে গেল মৌন। কিন্তু কক্ষে রণ নেই। ওয়াশরুমের দরজাও অর্ধ খোলা, হয়তো বাইরে গিয়েছে।
টেবিলে বই খাতা রেখে কিছুক্ষণ কলম কামড়ালো সে। এরপর উঠে দাঁড়িয়ে পুরো রুম জুড়ে পায়চারি করলো। হঠাৎই কর্নার টেবিলের ওপর একটা শোপিস চোখে পড়লো মৌনতার। একটা কাপল পার্টি ডান্সের মতো দাঁড়িয়ে রয়েছে। শোপিসটা বেশ ভালো লাগলো মৌনতার। সে উল্টে পাল্টে দেখতেই হাত থেকে পড়ে গেল তা। ঠুনকো শোপিস হাত থেকে পড়েই ভেঙে গেল ছেলেটার মাথা এবং সেটা গড়িয়ে চলে গেল দরজার কাছে। এমন সময় কক্ষে ঢুকলো রণ। ঝুঁকে ফ্লোর থেকে ছেলের মাথাটা তুলে থমথমে শক্ত মুখে শুধালো, এইভাবে আজকে আমার মাথাটা ভেঙে ফেললি? বউকে চুমু খাবো কি করে এখন? মন্ডহীন জামার সাথে কোনো বউ থাকতে চাইবে? এটা তুই কি করলি মৌন? আমার এত বড় সর্বনাশ কি করে করলি তুই? সকাল সকাল সৌম্য বাড়ির সবাইকে নিয়ে ছুটলো জেলা শহরে বিয়ের শপিং এর জন্য। গহনা আর বউয়ের ভারী জিনিসগুলো রণ নিজেই কিনেছে। সৌম্য যেভাবে বলেছে সে মোতাবেক, কারণ রণর পছন্দ ভালো এবং রুচিশীল। বাকি টুকিটাকি জিনিস আজ কিনলেই হয়ে যাবে। আদনান মির্জা আর সাদনান মির্জা দুই ভাই সেই ভোরে চলে গিয়েছে গরু ছাগল কিনতে। সঙ্গে গিয়েছে আক্কাস। দেওয়ান মির্জা লোক মারফত বিয়ের কার্ড বিলি করে ফেলেছেন দুদিন আগেই। এখন শুধু গায়ে হলুদের প্যান্ডেল আর বৌভাতের আয়োজন আর প্যান্ডেল বাকি। এগুলো একদিনেই হয়ে যাবে। মৌনতার শরীর এখনো তেমন সুস্থ নয় বলে সে গেল না। শায়লাও রাজি হলো না মেয়েকে একা ফেলে যেতে, কিন্তু রেনুমা ধরে বেঁধে নিয়ে গেলেন এবং শায়লাকে বললেন, বাড়িতে যেহেতু রণ আর আব্বা আছে, তবে কিসের এত পেরেশানি তোমার শাইলা? আমরা সন্ধ্যার বেলায় ফিরে আসব। তাছাড়া চামেলির মা তহুরা বেগম তো আসেনি, কোনো অসুবিধা হবে না, তুমি চলো। যাত্রাপথে শায়লা মৌনতাকে শুধালেন, কেমন জামা কিনবো তোর জন্য? আনারকলি নাকি শাড়ি নিবি? শরীর অসুস্থতার জন্য মৌনতার মনে কোনো উচ্ছ্বাস কাজ করলো না। সে ধীর গলায় বলল, ছোট মামার বিয়েতে যেমন জামা কিনেছিলে অমন পেলে নিয়ে এসো, নয়তো এনো না। বিয়ের আর 2 দিন আছে, সালোয়ার কামিজ আনলে ওটা পরেই থাকবো, বানানো হবে না এত অল্প সময়ে। শায়জা নিয়ে শায়লা চলে যেতে মইনের মৌনতার জুতার মাপ দেখে গেল। এরপর বলল, উঁচু হিল নেব মৌ? মৌনতা মাথা ঝাঁকিয়ে শুধু হ্যাঁ বলল। মইন চলে গেল। মৌনতা গাথা গায়ে দিয়ে বিছানায় ঝিম ধরে পড়ে রইল। জ্বরের পর শরীরটা কেমন শক্তিহীন লাগছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। দাঁড়ালেই মাথায় টনটনে ব্যথা হয়। শুয়ে থাকলে একটু আরাম লাগে। রেনুমা গাড়ি ছাড়ার আগ মুহূর্তে পই পই করে তহুরা বেগমের উদ্দেশ্যে বললেন, চামেলির মা মৌনতার খেয়াল রেখো, আমরা গেলাম। সন্ধ্যার আগেই ফেরার চেষ্টা করব। বড় মিয়া আর ছোট মিয়া বাড়ি ফিরলে ফ্রিজ থেকে গরুর মাংসের তরকারি বের করে গরম করে দিও, আর রনকে একটু পাতলা ডাল করে দিও। যদি খাবার নিয়ে ঝামেলা করে তবে। তহুরা বেগম জবাবে বলল, বড় বউ, আপনি কোনো চিন্তাই করবেন না, ছোট থেকে পালতিছে এগো সবাই রে, নারী নক্ষত্র সবই জানা আমার, নিশ্চিন্তে আপনারা জানগা। রেহনুমা গাড়িতে ওঠার আগে চামেলিকে তাড়া দিলেন, লেবুর পাতা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠ চামেলি, আমার আবার বমি পায়। তহুরাকে আর রনকে সব বুঝিয়ে বেরিয়ে গেল সকলে। বাড়িতে পড়ে রইল শুধু মৌনতা, রণ আর বৃদ্ধা তহুরা। নিজ ঘরে বসে বসে ফোনে জরুরি ইমেল আদান প্রদান করছে রণ। ইমেলের তথ্য মোতাবেক ছুটি শেষ হবার আগেই তাকে ফিরে যেতে হবে। এবারের মিশন রাঙামাটিতে। সেখানে সন্ত্রাস হামলা বেড়েছে প্রচুর। তারা আর্মিদের ওপর হামলা করেছে সমান তালে। গতকাল 2 জন সোলজার আহত হয়েছে চরমভাবে, কিন্তু কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি, কারণ নাইট পেট্রোলিং এর সময় এই ঘটনা ঘটেছে। উপস্থিত টিম ইনচার্জ ক্যাপ্টেন রাশেদের ভাষ্যমতে এখানে বড় কেউ কলকাঠি নাড়ছে। প্রথমে তারা ভেবেছিল উপজাতি বা পাহাড় দখলের জন্য এমন আকস্মিক আক্রমণ চালাচ্ছে, কিন্তু ঘটনা পরক্ষণে জলের মতো পরিষ্কার হয়েছে। পাহাড় দখলের সাথে এই হামলার কোনো সম্পর্কই নেই। খোঁজ নিয়ে আরও জানা গিয়েছে হুট করেই পাহাড়ি ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। কোনোভাবেই তাদের আর খুঁজে বের করা যাচ্ছে না। ভীত আদিবাসীরা ভেবে নিয়েছে কোনো ভয়ানক জন্তু জানোয়ার হয়তো খেয়ে নিচ্ছে তাদের বাচ্চাগুলোকে। কি টহলরত আর্মিরা জানাচ্ছে ভেজা মাটিতে অনেক মানুষের জুতার ছাপ স্পষ্ট পাওয়া যাচ্ছে, যা কোনো আর্মি পার্সনের নয়, এমনকি আদিবাসীদেরও নয়, কারণ এই পথে আদিবাসী তো দূর, আর্মিরাও সচরাচর হাঁটে না। পুরো ঘটনা মাথায় ক্যাপচার করে
তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো রণ। হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর কথা চিন্তা করে তার মন খারাপ হলো। সেই সাথে তাদের পরিবারের অবস্থা চিন্তা করেও তার দম বন্ধ লাগলো। সেই সাথে হঠাৎ মনে পড়ল ছোটবেলায় মৌনতার একবার হারিয়ে যাবার ঘটনা এবং বাড়ির সকল মানুষের করুণ চিৎকার চেঁচামেচি। স্কুল থেকে বাড়ি না ফিরেই মৌনতা একদিন তার বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিল। বয়স তখন 7 কি 8। সন্ধ্যা হলেও যখন মৌনতা বাড়িতে না ফিরল তখন শায়লা মাটিতে পড়ে কাঁদতে লাগলো। পুরো গ্রাম চষে বেড়ানো হলো। রেনুমা, সৌম্য, সাদনান মির্জা, আদনান মির্জা হন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় মৌনতাকে মানুষের বাড়ি বাড়ি খুঁজলো। দেওয়ান মির্জা লোক লাগিয়ে গ্রামের সমস্ত পুকুরে খুঁজলো, কিন্তু মৌনতা কোথাও নেই। মাহির, মুইন কেটে কেটে জঙ্গলে জঙ্গলে ঘুরলো, কিন্তু পাওয়া গেল না একমাত্র আদরের মৌনতা সাবেরিকে। রণ তখন কেবল এসএসসি এক্সামের প্রস্তুতি নিচ্ছে। মৌনতা হারিয়ে গেছে ভেবে সে বেশ খুশি হলো। সারাদিন তার আনন্দে কাটলো, কারণ মেয়েটা তার 2 চক্ষের বিষ। হারিয়ে গেছে বেশ হয়েছে। ঘর থেকে টাকা নিয়ে বিকেলে বন্ধুদের পেট ভরে মিষ্টি খাওয়ালো। মৌনতার গলার স্বর, আহ্লাদি আবদার আর ভ্যা ভ্যা কান্নার সুর শুনতে হবে না ভেবেও তার ভারী আনন্দ হলো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মনটা কেমন কু গাইতে আরম্ভ করলো। আচ্ছা, মৌনতা যদি মরে যায়? হাজার হলেও বোন তো। মৌনতা মরে যাবে ভেবেই কেমন কান্না পেল তার। যদিও মৌনতার মৃত্যুতে তার কিছু আসে যায় না, মেয়েটা মরলেই সে বেশি খুশি হবে। স্কুল থেকে আজে বাজে খবর এনে বাড়িতে বলে রণকে বেশ কয়েকবার বকা খাইয়েছে সে। রণ অবশ্য এর জন্য গোপনে জঙ্গলে নিয়ে বেশ শাস্তি দিয়ে কাঁদিয়েছে তাকে। কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে প্রায় ঘন্টাখানেক। এছাড়াও মৌনতার মিথ্যে বলার অভ্যাস ছিল। মুহূর্তেই দাওয়ান মির্জার সামনে আজগুবি মিথ্যা বানিয়ে বলে নাকানি চুবানি খাওয়াতো বাড়ির সবাইকে। রণর প্রিয় জিনিস ভেঙেছে বহুবার। শখ করে লাগানো সূর্যমুখী ফুলের গাছটাও টেনে তুলে ভেঙে কুটি কুটি করেছে। কেচি দিয়ে ইচ্ছে করে কেটে কুচি কুচি করেছিল রণর প্রিয় টি শার্ট। একদিন রণ এবং তার বন্ধুদের চুরি করে সিগারেট খাওয়া দেখে ফেলে বাড়িতে বলে কম মার খাওয়ায়নি সে রণকে। মৌনতার ওপর আকাশ সম রাগ রণর। মৌনতা না মরলেও রণ নিজেই একদিন তাকে মেরে ফেলতো। মেয়েটার সাথে বেশ হিসেব নিকেশ বাকি আছে তার। এত তাড়াতাড়ি মেয়েটা মরে বেঁচে গেলে সব খেলাই তো শেষ। রণ নিজেই বেরিয়ে গেল বাড়ি থেকে। সে নিজের বন্ধু বান্ধব, চেনা পরিচিত সকলের বাড়ি খুঁজলো মৌনতাকে। খুঁজতে খুঁজতে অনেক রাত হলো। এমন সময় পথিমধ্যে দেখা হলো এক অপরিচিত মানুষের সাথে। রণ কি ভেবে যেন তাকে শুধালো, আমার বোন আপনাদের বাড়িতে? মানুষটা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার বোন কেরা? রণর রাগ হলো এই প্রশ্নে। গ্রামের এমন কেউ মির্জাবাড়ির মানুষকে না চেনে? তন্মধ্যে মৌনতা বাচ্চা হিসেবে মার্কা মারা, তাকে আরো বেশি বেশি চিনে সবাই। আর এই লোক জিজ্ঞেস করছে তোমার বোনকে? রণর দাঁত মুখ চিবিয়ে বলল, আমি দেওয়ান মির্জার নাতি, আমার ছোট বোন হারিয়ে গেছে। মানুষটা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, আমার বাড়ি পাশের গ্রামে। আমার ভাগ্নের সাথে একটা ছোট্ট মেয়ে আমগর বাড়িতে গেছে, কিন্তু সে তোমার বোন কিনা তা জানি না। রণ ফট করে শুধালো, ধবধবে সাদা পরীর বাচ্চার মতো, গায়ে দামি ফ্রক, দেখলে মনে হবে বড় লোকের বাচ্চা। দরিদ্র মানুষটি মাথা নাড়ালো, এরপর বলল, আহো আমার সাথে। রণ আর দেরি না করে মানুষটার সাথে ভ্যানে করে পাশের গ্রামে গেল। লোকটা রণকে বাড়ির বাইরে রেখে ঘরে ঢুকে মৌনতাকে শুধালো, তুমি মির্জা বাড়ির মেয়ে? গরম ডিম ভাজি দিয়ে হারিকেনের আলোতে ভাত খাচ্ছিল মৌনতা। মানুষটার প্রশ্নে তার খাওয়া থেমে গেল। তার ভয় লাগলো, তবে কি শায়লা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে? মৌনতা উত্তর দেবার আগেই মৌনতার বান্ধবী তুলি বলে উঠল, বলাই গুঁতো দিল মৌনতাকে। মৌনতা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। সে তুলিকে মিথ্যা বলে বেড়াতে চলে এসেছে। শায়লা তো জানেই না এ ব্যাপারে কিছু। তুলির মামা বুঝলো ছোট মেয়েটা মিথ্যা বলেছে, তাই সে আর মৌনতাকে ভয় না দেখিয়ে হাসি মুখে বলল, তোমার ভাই তোমারে নিতে আইছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ি চলো। তুলি চোখ গোল করে বলে উঠল, কিন্তু ভয় মৌনতার গলা দিয়ে খাবার নামলো না। সে জামায় হাত মুছে বলে উঠল, স্কুলে দেখা হবে তুলি, আমি যাই।
বলেই উঠে দাঁড়ালো। এমন সময় ঘরে ঢুকলো রণ। রণকে দেখেই মৌনতার ছোট শরীর কেঁপে উঠল। সে তুলির মামাকে বলতে চাইলো, এই ছেলেকে আমি চিনি না, এ আমার ভাই নয়, রক্তের সম্পর্কও নেই আমাদের। কিন্তু রণর চোখের চাহনিতে সে নিভে গেল। রণ আজ কোনো হুঙ্কার ছাড়ল না। সে ঠান্ডা গলায় বলল, ছোট মা খুব কাছে, বাড়ি চল মৌন। তুলির মামা সৌজন্য হেসে বলে উঠল, আমি তুলির মামা। ওরা দুজনই আজ সন্ধ্যায় আইসে এখানে। এটা তুলির নানির বাড়ি, তুলির গ্রাম ফাতেপুরেই। রণ অল্প হাসল বিনিময়ে। এরপর মৌনতার হাত চেপে বলে উঠল, অনেক রাত হয়েছে, চল। লোকটা গলা বাড়িয়ে বলে উঠল, এখন তো ভ্যান পাইবা না, আমি আগাই দেবো। রণ ভারী গলায় বলল, বেশি দূর নয়, হেঁটেই যেতে পারবো। আপনাকে এমনিতেই কষ্ট দিলাম, আসছে। বলেই মৌনতার হাত ধরে হিড়হিড় করে টেনে বাইরে আনলো। মৌনতা ভয়ে ভয়ে হাঁটলো রণর পেছনে পেছনে, কিন্তু তার পা চলছে না। রণ নিশ্চুপ। মৌনতার সাহস কোন লেভেলের তা সে হিসেবে করে মিলাতে পারছে না। রণর ইচ্ছে করছে চুলের ঝুঁটি টেনে গাল ফাটিয়ে দিতে, কিন্তু নিজেকে সামলানো রণ। এদিকে রণর সাথে পাল্লা দিয়ে চলতেই ভাঙা ইটের সাথে লেগে নখ উল্টে গেল মৌনতার। সে ব্যথায় পা চেপে বসে কেঁদে উঠল। চাঁদের আবছা আলোয় রক্তের ধারা দেখে কান্নারত মৌনতার বিশ্রী চেহারায় একবার নজর বুলালো রণ। এরপর মৌনতাকে কাঁধে তুলে ছুটল বাড়ির পথে। সেদিন মৌনতাকে লাঠি দিয়ে পেটাতে এলো শায়লা। ভয়ে রণর প্যান্ট টেনে ধরে রণর পেছনে লুকালো মৌন। শায়লার উচানো আঘাত লাগলো রণর কানে। মুহূর্তেই কান ফেটে রক্ত বেরোলো। সেটা দেখে মৌনতা কেঁদে বলে উঠল, আমার রণ ভাইয়া কান কেটে গেছে, আমার রণ ভাই বাঁচবে না, মা ভাইয়াকে মেরে ফেলেছে। আরও নানান কথা বলে কত কান্না তার। সেদিন এক অদ্ভুত ভালো লাগা শুরু হলো কিশোর রণর মনে। এরপর রণ হাজারবার খেয়াল করেছে কোনো বিপদ আপদে একমাত্র ভরসাস্থল হিসেবে রণকেই বেছে নিয়েছে মৌনতা। শুধু কি তাই, রণর সামান্য ব্যথায় মৌনতার চোখে যেই ব্যথার ছাপ, তা কি কেউ খেয়াল করেছে? মৌনতার কথা মনে পড়তেই নিজ কক্ষ থেকে বেরিয়ে মৌনতার ঘরে এলো রণ। এসে দেখলো গায়ে কাঁথা জড়িয়ে হা করে ঘুমোচ্ছে মৌন। দুটো নাকই সর্দিতে বন্ধ, ঠোঁটের কোণ বেয়ে টলটলে লালা ঝরছে। মৌনতার বিছানার পাশে বসে অল্প হাসল রণ। এরপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই লালা মুছে নিজের শার্টে মুছল। অতঃপর পরম যত্নে মৌনতার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, ঘুমা মৌন, ঘুমা। তুই বড্ড ক্লান্ত আমার মন শহরে ছুটতে ছুটতে। তোর খুব ঘুম প্রয়োজন, কিন্তু আমাকে দেখ, আমি ঘুমোতে পারছি না। আমি ঘুমোলে তোর পায়ের প্রতিটা ছাপ কে গুনবে? আর মন কুঠুরের দেয়ালগুলো যে আলতো হাতে ছুঁয়ে দিয়ে যাস, তার যন্ত্রণা কে শুয়ে নেবে? উঠে দাঁড়ালো রণ। বেরিয়ে আসতে চাইল নিজ ঘরে। এমন সময় মৌনতার পড়ার টেবিলে নজর গেল। ইংরেজি বইয়ের ভাঁজে একটা চিরকুট দেখা যাচ্ছে। খোলা বই দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মৌনতা পড়তে বসেছিল। টেবিলের কাছে গিয়ে চিঠিখানা হাতে নিল রণ। তাতে স্পষ্ট লেখা, যদি ভালোবাসা নিবেদন করি তবে গ্রহণ করবেন মেজর সাহেব। চিঠিখানা পড়ে রণর বুকে কঠিন যন্ত্রণা শুরু হলো। সে বুক চেপে ধরে মৌনতার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে বলে উঠল, একবার করে দেখ, মাথায় তুলে রাখবো। দুপুরের পর ঘুম ভাঙল মৌনতার। ঘুম থেকে ওঠার পর মাথাটা বেশ হালকা লাগলো তার। শরীরের ভেতর জ্বর ভাবটাও এখন আর নেই। মাথাটা বেশ হালকা লাগছে, সেই সাথে ঝরঝরে লাগলো পুরো শরীর। তন্দ্রা ভাব কাটতেই বিছানা থেকে নেমে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মৌনতা। এরপর হাতে নিল ইংরেজি বইটা। এই বইয়ে তনুর চিঠিটা রেখেছে সে। বাড়ির কেউ হুট করে চিঠিখানা দেখলে মৌনতাকে ভুল বুঝবে, আর কোনোভাবে সেটা রণর হাতে পড়লে তবে আর রক্ষে নেই। তপ্ত শ্বাস ফেলে ইংরেজি বই উল্টে পাল্টে চিঠিটা খুঁজলো মৌনতা, কিন্তু বইয়ে চিঠি নেই। এবার মাথা ঘুরে উঠল মৌনতার। রণ আর তহুরা ছাড়া বাড়িতে কেউ নেই। তহুরা ভুলেও এ ঘরে আসবে না, রণ নিজেও আসবে না। তবে চিঠিটা গেল কোথায়? সমস্ত বইয়ের ভাঁজ, টেবিলের তল, কাঁথা, বালিশ, বিছানা সব তন্ন তন্ন করে চিঠিটা খুঁজলো মৌন, কিন্তু চিঠি লাপাত্তা। পড়ার টেবিলে বারবার গ্রিলহীন খোলা জানালা। মৌন ভেবে নিল বাতাসে উড়ে গিয়েছে চিঠি। তাই কক্ষ ত্যাগ করে বাড়ির পেছনের জঙ্গলে যাওয়ার জন্য দৌড়ে বেরিয়ে এলো। সিঁড়িতে আনমনে জোরে ধাক্কা লাগলো কারোর শক্ত শরীরের সাথে। তাল সামলাতে না পেরে উপুর হয়ে
পড়ে যেতে নিল মৌনতা। এমন সময় কেউ টেনে ধরল মৌনতার ওড়না। পড়তে পড়তে মৌনতা আটকে রইল। এরপর কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রনকের চোখে লাগলো মৌনতার ওড়নার দুই মাথা হাতে পেঁচিয়ে ধরে আছে সে। ছেড়ে দিলেই মৌনতার চোখ আর নাক ভোঁতা হবে, সেই সাথে খুলে পড়বে দাঁতের কপাট। মৌনতার ওড়না চেপে ধরেই সিঁড়ির 2 ধাপ নেমে এলো রণ। আর 1 ধাপ পেরোলেই মৌনতার শরীর ছুঁই ছুঁই, গলায় টান টান ফাঁস। কিন্তু আরেকটু বাঁধন শক্ত করে মৌনতাকে একদম নিজের কাছে টেনে এলো রণ। খুক খুক করে কেশে ফেলল মৌন, চোখেও জল জমেছে অল্প। মৃদু হেসে মৌনতার হাত চেপে ওড়না ছেড়ে দিল রণ। এরপর ঠান্ডা গলায় বলল, কিসের তো তাড়াহুড়ো? কারটাকে সারা দিতে এমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটছিস? মৌনতা হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, ছেড়ে দাও, এই মুহূর্তে এসব ফাজলামো ভালো লাগছে না, জরুরি কাজ পড়েছে আমার। এক ভ্রু উঁচু করে ঠোঁট বাঁকালো রণ। এরপর বড় বড় চোখে বলল, বাপরে, আমাদের মৌনদের সাবেরিয়াতে বিজি মানুষ। বাহ, দারুণ তো ব্যাপারটা। তা কি কাজ শুনি? জবাব না পেলে হাত ছাড়বো না মোটেও। মৌনতা হাত মোচড়াতে মোচড়াতে বলে উঠল, রণ ভাই ছেড়ে দাও, লাগছে আমার। হাতের বাঁধনে আরেকটু শক্ত করে রণ বলল, লাগার জন্যই তো ধরেছে। আগে বল, কোথায় যাচ্ছিস? এবার বেকায়দায় পড়ল মৌন। তাই কিছুক্ষণ ভেবে বলে উঠল, তনুপু তোমাকে একটা চিঠি লিখেছিল, আমাকে বলেছে সেটা তোমায় দিতে, কিন্তু ঘুম থেকে উঠে না চিঠিটা পাচ্ছি না আমি। হয়তো জানালা দিয়ে উড়ে পড়ে গেছে পেছনের ঝোপে, ওটাই আনতে যাচ্ছি। রণ 2 ভ্রু উপরে তুলে শুধালো, কোথায় রেখেছিলে? ইংরেজি বইয়ে। মুহূর্তেই রণর মনটা ভেঙে টুকরো টুকরো হলো। বুকে চিনচিনে শুষ্ক ব্যথা হলো। শরীরটাও কেমন বৃদ্ধ মানুষের ন্যায় শক্তিহীন লাগলো। হাঁপানি রোগীর ন্যায় বুক ধরফর করে উঠল। না চাইতেও মৌনতার হাত ছেড়ে দিল রণ। এদিকে সিঁড়িতে বেকায়দায় দাঁড়ানোর কারণে আবারও চিত হয়ে পড়ে নিল মৌন। কিন্তু এবার আর একা পড়ল না। রণর শার্ট খামচে ধরল বাঁচার তাগিদে। কিন্তু আজকে হারিয়ে ফেলা রণ মৌনতাকে বাঁচালো না। নিজেকে হারিয়ে ফেলা রণ মৌনতাকে বাঁচালো না। সে নিজেও বাঁচল না। হুড়মুড়িয়ে পড়ল মৌনতার উপর। রণর থুতনি গিয়ে ঠেকল মৌনতার সুরল চূড়ায়। কিন্তু রণর কোনো হেলদোল হলো না। সে ভগ্ন গলায় শুধু শুধালো, পিয়ন কবে থেকে হচ্ছিস তুই? তোর পিয়নগিরি আমার মন ভেঙেছে। তাকে তুই জানিস? ভাঙা মন জড়বে কি এবার? বলেই মৌনতার বুকে শুয়ে চোখ বুঝে ফেলল রণ। সারাদিন যেই সুখের দিন কাটছিল, সেই সুখের হঠাৎ অসুখ হলো। রণর জীবন বৃথা ঠেকল। ইচ্ছে হলো মৌনতার মতো বেসুরে গলায় কাঁদতে, কিন্তু সে তো শক্তপোক্ত ভারী কি পুরুষ, কান্না কি তার শোভা পায়? মৌনতা হাতের ওজনের ন্যায় রণকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু মৌনকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে 1 হাত মৌনতার মাথার পেছনে ঠেলে রণ বলে উঠল, শুয়ে থাক, আমার মরণ হচ্ছে। জানাজা উঠিস একেবারে, তখন কেউ আর ছবে না তোর কাছে লেব। মৌন লজ্জায় কুঁচকে গিয়ে বলল, তোমার মাথার পজিশন ঠিক আছে, আমি ব্যথা পাচ্ছি, তুমি ওঠো। রণ চোখ খুলে তাকিয়ে দেখল নিজের শোয়ার জায়গাটা। এরপর বলল, শুয়ে নে, পরে কষ্ট কম হবে তোর। আমার কষ্ট কম করার জন্য তোমার এত না ভাবলেও চলবে। আমি না ভাবলে কে ভাববে? যার সাথে আমার বিয়ে হবে সে। তোর তো বিয়ে হবে না, আমি হতে দেবো না। চুপচাপ শুয়ে থাক বলে দিলাম, নয়তো লাথি দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলবো। মৌনতা শুনল না। সে কাচুমাচু করে নড়ে উঠল। মানুষটা কেমন বেয়ারা আর ফাজিল হয়ে ফিরে এসেছে এবার। কথার ধরন যেমন বেফায়েস, চোখ মুখের ভাষাও তেমন বেহায়া। মৌনতা রণকে ঠেলে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তোমার চরিত্র দোষ আছে, সুযোগ বুঝে তুমি অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করছো আমার সাথে। বেশি বাড়াবাড়ি করলে বাড়ির সবাইকে বলে দিব আমি, দেখো তুমি। মেঝেতে উপুর হয়ে শুয়ে অনুভূতিহীন মানুষের ন্যায় রণ বলে উঠল, দে বিচার, তাও যদি ভাঙা মন জুড়ে। মৌনতার 1 মুহূর্ত দাঁড়ালো না। মুখ নাড়িয়ে রণকে গালাগাল করতে করতে বেরিয়ে গেল। নিষ্ঠুর মৌনতার যাবার পানে তাকিয়ে তনু মেয়েটার উপর চরম ক্রোধ জন্মালো তার। ইচ্ছে হলো আছড়ে মেয়েটার গু বের করে ফেলতে। মেয়ে মানুষ এত বেহায়া, এটা মানতে কষ্ট হলো তার। ইচ্ছে করলো সৌম্যর বিয়ে ভেঙে দিয়ে মেয়েটাকে চটাস চটাস চড় মেরে বাড়ির মানুষের কাছে ধমকে বিচার দেবার। মনের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে বসে সৌম্যকে কল করলো রণ। সৌম্য ফোন তুলতেই রণ হিস হিস করে বলে উঠল, বিয়েতে গিয়ে যদি তোমার শালিকে দেখি তবে লাথি দিয়ে বুকের ছাউনির হাড় ভাঁজ করে ফেলবো। সৌম্য ভ্যাবলাকান্তের ন্যায় হাঁ করে রইল এই কথায়। এরপর সবাইকে কাপড়ের দোকানে বসিয়ে চিপা এসে শুধালো, কি করেছে তনু? রণ তেজি গলায় বলল, কি করনি তাই বলো। সেটাই তো জানতে চাচ্ছি। আমাকে লাভ লেটার দিয়েছে, বিশ্রীভাবে উপস্থাপন করেছে সেই লাভ লেটার।
আর হাতের লেখা, ইয়াক, এসব কোনো লেখা? এইভাবে কি প্রেমপত্র লেখে? দেখে মনে হচ্ছে তেলাপোকার বাই কালি মাখিয়ে কাগজে ছেড়ে দিয়েছে। কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা। তোমার বউ কি বলবে? বিয়ের দিন সামনে পড়লে তরকারির পাতিলে চবিয়ে মারবো। বলে খট করে লাইন কেটে ডেকে উঠল। মনোরে, বুঝলি না আমাকে? একদিন কাঁদবি, সেদিন আর আমাকে পাবি না। বলেই মুখ চেপে ধরে এদিক সেদিক তাকালো রণ। আশেপাশে কেউ নেই। কেউ শুনলো এখনই ইজ্জত লুটে যেত খোলা বাজারে। মানুষ বুঝে ফেলতো রণ কেমন কাঙাল। পুরো জঙ্গল তন্ন তন্ন করে চিঠি খুঁজলো মৌনতা, কিন্তু চিঠি তো দূর, একটা কাগজের টুকরো পর্যন্ত সেখানে নেই। মৌনতা যখন চিঠি খুঁজতে চূড়ান্ত ব্যস্ত, তখন ভরাট গলায় ভেসে এলো, চিঠি আমার ঘরে, আমি নিয়েছি চিঠি, বৃদ্ধাশ্রম খাটাস না। আকস্মিক মোটা গলায় লাফিয়ে উঠল মৌনতা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তাহলে এতক্ষণে বলছো কেন? কারণ এতক্ষণ ভুল ধারণা নিয়েছিলাম, ভেবেছিলাম তুই লিখেছিস। সাথে সাথে মৌনতা প্রতিবাদ করে বলে উঠল, ছি ছি, আমি তোমাকে কোন দুঃখে চিঠি দিতে যাব? আমি ওসব নজরে তোমাকে দেখি না আমি। তাছাড়া তুমি দেখতে কালো নিগ্রোদের মতো। আমি যাকে ভালোবাসবো সে হবে আকাশের জ্যোৎস্নার মতো, এমন আন্ধার রাত নয়। মৌনতার কথায় নিজের হাত পায়ে নজর বুলালো রণ। নেগ্রোরা যেমন শ্যামবর্ণের হয়, এটা এতদিন তার অজানা ছিল। মৌনতার কথায় মনে হলো তার গায়ের রং আরও 3-4 শেড যেন কালো হলো। এরপর মৌনতার পানে কপাল কুঁচকে তাকিয়ে রণ বলে উঠল, চাঁদের গায়ে কলঙ্ক আছে জানিস? সুন্দর ছেলেদের চরিত্র খারাপ হয়, ওরা তোকে রেখে অন্য মেয়ের পিছনে লাইন দেবে, তখন খুব কাঁদবি। কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা হবে, সর্দিতে নাক বন্ধ হবে, কষ্ট আর কষ্ট, বলার মতো আমাকেও পাবি না তখন। মৌনতা মুখ বাঁকিয়ে বলল, তাতে তোমার কি? ঠাস করে সহসাই এক চর বসালো মৌনতার গালে রণ। এরপর গলা টিপে বলে উঠল, আমার কি মানে? আমার সব বুঝেছিস তুই হারামজাদি, কাথি রানী। বলেই হনহন করে প্রস্থান নিল রণ। চর খেয়ে গাল চেপে ধরে কেঁদে ফেলল মৌনতা। এরপর গলা উঁচিয়ে বলে উঠল, কুদবাসা। সন্ধ্যার পরপর ফিরল সৌম্যরা। যার যার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে ঘরে ফিরল সকলে। শায়লা ফিরতেই দৌড়ে এলো মৌন। এরপর শুধালো, কি কি কিনলে মা? নিজের জন্য কম কম জিনিসপত্র কিনে মৌনতার জন্য বেশি বেশি কেনাকাটা করেছে শায়লা। চুড়ি, কানের ঝুমকো, গলার চেইন, নতুন দুটো ড্রেস, জুতা, আরো অনেক কিছু। শায়লা একে একে সবকিছু মৌনতার সামনে বের করে বলে উঠল, বিয়ের দিন আর বৌভাতের দিন এই ড্রেস দুটো পরবি, সাথে ম্যাচিং জিনিসপত্র আছে, যা ঘরে গিয়ে ট্রায়াল দিয়ে দেখ। মৌনতা জিনিসপত্রগুলো নিয়ে নিজ ঘরে ঢুকে দরজা আটকে জামা ট্রায়াল দিতে তৈরি হলো। এমন সময় হঠাৎই দুপুরের কথাটা মনে পড়ল। রণর থুতনি লাগলো স্থানে আনমনে হাত ছোঁয়ালো। হঠাৎই শরীরটা কেমন ঝাঁকুনি দিল। সম্মতি ফিরে পেতেই মৌনতা জামাগুলো ছুঁড়ে মারলো বিছানায়। মনে হলো চারপাশ থেকে রণ দেখার চেষ্টা করছে। ঝটপট কক্ষের বাতি নিভিয়ে বেলকনিতে এসে দাঁড়ালো মৌন। ওপাশের ব্যালকনির দরজা খোলা, মুখোমুখি ব্যালকনিটা। রণর ওই কক্ষেও আলো নেই। মৌনতা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো রণ কি করছে। এমন সময় ভেসে এলো কাকুতি মিনতির স্বর, চিফ, আমাকে একটা সপ্তাহ সময় দিন প্লিজ। 2 দিন বাদে আমার বড় ভাইয়ের বিয়ে, বিয়েটা অ্যাটেন্ড করে আমি রাঙামাটি মিশনে জয়েন করব। প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দিন। তাছাড়া আমার রিকভারি ছুটি এখনো শেষ হয়নি। ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না। শুধু রণ ধীর বাধ্যকতা গলায় বলল, ঠিক আছে, বিয়েটা শেষ হলে আমি ফিরে আসবো। কেটে গেল কল। আর কোনো সারা শব্দ নেই। মৌনতা এক নজরে ওপাশের ব্যালকনিতে তাকিয়েই রইল। অন্ধকার কিছুটা দূরীভূত হলো দেশলাইয়ের আলোতে। সেই সাথে জ্বলে উঠল সিগারেট। রণ লম্বা টান দিয়ে শূন্যে ধোঁয়া উড়িয়ে বলে উঠল, কি দেখেছিস সেভাবে? যা ঘরে যা। মৌনতা শুদ্ধ দাঁড়িয়ে মনে মনে বলে উঠল, অন্ধকারে আমায় দেখা যাচ্ছে নাকি ওনার ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে আমি? তাৎক্ষণিক রণ বলে উঠল, বাতাসে তুই সরুটায় গন্ধ ভেসে আসছে মৌনতা, সরে যা, না তো অঘটন ঘটিয়ে ফেলবো আমি। পরে গাঁদবি আর দোষ দিবি, সে দোষে গর্দান যাবে আমার, কিন্তু আমি হাসি মুখে গর্দান পেতে দেব। মৌনতা তবুও সরল না। সিগারেট ছুঁড়ে ফেলা ঘরে ঢুকলো রণ। মৌনতা এগিয়ে এসে দরজার সিটকিনি খোলা পুনরায় এসে ব্যালকনিতে দাঁড়ালো। মৌনতার মন বলল রণ আসবে এ ঘরে। রণকে গ্রহণ করতে তারও কেমন ইচ্ছে জাগলো। কিয়ৎখানায় গড়াতেই পুরুষালী গন্ধে মৌনতার টনক নড়ল। তবুও বাইরে দৃষ্টি পেতে দাঁড়িয়ে রইল মৌন। হ্যাচকা টানে মৌনতাকে নিজের বুকে এনে রণ শুধালো, জেনে বুঝে পড়েছিস তাই না?
রনর শার্টের কলার চেপে ধরে রনর চোখে চোখ রেখে মৌনতা ফিসফিস করে বলে উঠল। আমাকে এতটা নিষ্ঠুর কেন মনে হলো তোমার? মৌনতার কপালে ঠোঁট ছুঁয়ে রণ বলে উঠল। বারবার নিশ্চয়তার প্রমাণ দিচ্ছিস, তাই। এমন সময় শায়লা ধমকে বলে উঠল। কি রে, কি ভাবছে সেভাবে? সেই যে ডেকেই চলেছি, শুনতে পাচ্ছিস না? হচকচিয়ে মৌনতা শায়লার মুখের পানে তাকালো। শায়লার দু কাঁধে মৌনতার হাত। ইতস্তত আর ভয়ে হাত ছটপট সরিয়ে মৌনতা বলে উঠল। জ্বরের ঘোর এখনো কাটেনি মা, মতিভ্রম হচ্ছে। শায়লা কপাল কোচকে শুধালেন। ডাক্তারের কাছে যাবি? মৌনতা এক পলক রনর বারান্দায় তাকালো, এরপর বলল। ডাক্তার বাড়িতেই আছে মা। দুপুরের পরপরেই মির্জাবাড়ি ভরে গেল অতিথি সমাগমে। ঢাকা থেকে এলেন রেনুমার ছোট বোন আর তার 2 ছেলে মেয়ে। শায়লার বাপের বাড়ি থেকেও এলেন সকলে। নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে কাউকেই বাদ দেননি দেওয়ান মির্জা। একদম জাল দিয়ে ছিকে ছিকে মাছ ধরার মতো ধরে এনেছেন সবাইকে। নিস্তব্ধ ঠান্ডা মির্জাবাড়ি মুহূর্তেই চাঁদের হাটে রূপান্তরিত হলো। বাড়িতে কারোর বসে আড্ডাবাজি করার ফুসরত নেই। সন্ধ্যায় মেয়ের বাড়িতে গায়ে হলুদ রয়েছে। ছেলেমেয়েরা সবাই ওখানে আমোদ ফুর্তি করতে যাবে, ফিরবে রাতের বেলা। আর বড়রা যাবে একেবারে কাল বিয়েতে বরযাত্রী হয়ে। মৌনতা আর মামাতো বোন সিমিকে নিয়ে গরু দেখতে বাইরে বেরিয়ে এলো। বড় বড় 9টা গরু কিনেছে দেওয়ান মির্জা বড় নাতির বিয়ে উপলক্ষে। এক একটার চাইতে এক একটা বড়। চামিলির বাবা কুতুব আর আক্কাস মিলে সেগুলোর যত্ন আত্তি নিয়ে ব্যস্ত। মৌনতা যখন গরুর কাছে এলো তখন হে হে করে হেসে আক্কাস বলে উঠল। সাবধান আফামনি, গরুর কাছে আইয়েন না। নাল জামা পিনছে নাফা, গরু এক্ষুনি আপনার গুটাইয়া ভুড়ি বাইর কইরা ফেলাইব। মরদ গরু লাল রং দেখলে খেপা যায়। আক্কাসের কথায় আজ খেপল না মৌন। সে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গরুগুলোর তামাশা দেখলো। এমন সময় সিমি শুধালো। মনপু, তোমার বিয়েতে কয়টা গরু জবাই হবে? দেওয়ান মির্জা হেসে তাৎক্ষণিক উত্তর দিলেন। 18টা, একমাত্র নাতনি বলে কথা। কথায় কথায় আরো হাসি ঠাট্টা হলো। এর মধ্যে মৌনতা মিনমিন করে বলে উঠল। আরো বেশি, 2 পক্ষের গরু হিসেব করতে হবে তো। মৌনতার কথা কেউ আমলে নিল না। সিমিকে নিয়ে মৌনতা বসার ঘরে পা বাড়ালো। রেনুমার ছোট বোনের ছোট মেয়েটা বড্ড সুন্দর। মৌনতার খুব ইচ্ছে জেগেছে তার সাথে কথা বলতে। বিদেশিদের মতো ফটফট করে ইংরেজি বলে আওড়ায় মেয়েটা। গায়ের রং দুধের মতো, লাল লাল চুল, সবসময় বিদেশিদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কি সুন্দর কথা তার। মৌনতা তার থেকে কয়েকটা ইংরেজি শিখে রনকে অবাক করে দেবে মনে মনে ভেবে রেখেছে মৌন। শুধু তাই নয়, মেয়েটার সাথে সখ্যতা গড়ে মেয়েটার মতো স্মার্টও হবে। কিন্তু তার আগে মেয়েটার নাম জানা জরুরি। মৌনতা সিমিকে বলল। চল সিমি, আমরা ওই সুন্দরী আপুটার কাছে যাই। তুমি যাও, আমি যাব না। মেয়েটা সাংঘাতিক অহংকারী আর দেমাগি। ওসব মেয়ের সামনে গেলে আমার রাগ উঠে যায়। চতুর সিমি সুন্দরী আপুর সম্বোধনেই বুঝে ফেলল মৌনতা কার কথা বলছে। তাই সে ফট করে বলে উঠল। বলেই নিজের বড় বোনের ওখানে দৌড়ে গেল সিমি। ওখানে সবাই হাসি রসের কৌতুক জুড়েছে। মাহির আর মুইনও আছে সেই আড্ডায়। মুইনকে সিমির একটু একটু পছন্দ। মানুষটার সান্নিধ্য এতদিন বাদে মনে অদ্ভুত এক শিহরণ জাগাচ্ছে। সিমি চলে যেতেই ড্রয়িং রুমে ঢুকলো মৌন। ঢুকেই দেখতে পেল রেনুমার বউয়ের জন্য কেনা শাড়ি গয়না টেবিলে সাজিয়ে নিজের বোন আর ভাগ্নিদের দেখাচ্ছেন। শায়লা কাজের ফাঁকে ফাঁকে তাদের চা নাস্তা দিচ্ছেন। মৌনতা রেনুমার কাছে গিয়ে গা ঘেঁষে বসে বলল। শাড়িটা তো খুব সুন্দর হয়েছে বড় মা, তুমি পছন্দ করেছো বুঝি? মৌনতার কথায় ঠোঁট টিপে হেসে রেনুমা জবাব দিলেন। সে কি, তুই দেখিসনি আগে এই শাড়ি? রণ এনেছে ঢাকার থেকে। রেনুমার বোন রুলি তাৎক্ষণিক বলে উঠল। বড় আপা, যাই বলো, রনর পছন্দ কিন্তু লাজবাব। ওর পছন্দ অপছন্দ করার সাধ্যি কারণ নেই। ওর পছন্দ লাখে একটা। মৌনতা কথাখানা শুনে লাজুক হেসে ইতি উতি তাকিয়ে রণকে খুঁজল। সকাল থেকে মানুষটা লাপাত্তা, কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে কে জানে। মৌনতা গহনাগুলো হাতে নিয়ে দেখল আর উচ্ছ্বসিত হয়ে বলল। কথায় কথায় রেনুমার বোন রুলি বলে উঠল। আপা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? রেনুমা অনুর ঝুমকাচোরা মৌনতার কানে ধরে আনমনে বলল। কি কথা বল। কোয়েলকে তোমার কেমন লাগে?
কোয়েলের নাম শুনলেই রেনুমা তপ্ত শ্বাস ফেলে কোয়েলের পানে তাকালেন। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতায় অতীব ফর্সা সুন্দরী রমণীর পানে তাকিয়ে ঠোঁট প্রশস্ত করে রেনুমা বললেন, ওকে ভালো লাগবে না এমন মানুষ পৃথিবীতে আছে? আমার ভাগ্নি তো কোটিতে একটা। কথাটি শুনে খুশিতে গদগদ হয়ে চেয়ার ছেড়ে রেনুমার একদম পাশ ঘেঁষে বসে গেল কোয়েল। মৌনতা অবাক হয়ে মেয়েটাকে দেখল। হাসলে কি সুন্দর টোল পড়ে 2 গালে। মৌনতা ফিসফিস করে কোয়েলকে বলল, তুমি খুব সুন্দর কোয়েল আপু, সিনেমার নায়িকাদের মতো। কোয়েল নিজেও মৌনতার গালের টিপ পড়ল। তুমি কম কিসে ফেলটু রানী? কোয়েলের কথায় মৌনতার মুখের হাসি উবে গেল। অপমান বোধ হলো। না পারলো স্বস্থানে বসতে, না পারলো উঠতে। এমন সময় রুলি বলে উঠল, যদি রনর জন্য কোয়েলকে সাধি তবে মানা করবে আপা? রেনুমা জবাব না দিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। সেই সাথে মৌনতা কেমন ডাঙায় তোলা মাছের মতো ছটফট করে উঠল। রুলি চারপাশে কিছু না অবলোকন করে পুনরায় বলে উঠল, কোয়েল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বেশ মেধাবী। তা তো তুমিও জানোই। চাইলে বিদেশে ভালো ক্যারিয়ার গড়তে পারবে। একজন আর্মি মেজরের বউ হওয়ার সকল যোগ্যতা ওর আছে। চেনা জানা নিজেদের মধ্যে বিয়েটা হলে কেমন হয় আপা? রেনুমা তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারলেন না। এমন সময় এগিয়ে এলেন আদনান মির্জা। পাশ দিয়েই কোথাও যাচ্ছিলেন বোধহয়। কথাগুলো শুনে তিনি থেমে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলেন, বৌমা হিসেবে কোয়েলকে পেলে আমি 2 পায়ে রাজি হয়ে যাব। শালি সাহেবা, আরও আগে তোমার মনের কথাখানা জানালে 2 ছেলের বিয়ে একসাথেই দিয়ে দিতাম। বড্ড দেরি হয়ে গেল। এখন রন আবার যখন ছুটিতে আসবে তখন শুভ কাজটা সারতে হবে। মৌনতার সকলের হাসি খুশি আনন্দ ভরা কথাগুলো কেন যেন নিতে পারল না। তার চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে হলো। বলতে ইচ্ছে করলো, রণ ভাই আমার পছন্দ করে, তোমরা এসব বলো না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু বলতে পারল না মৌনতা। তার কণ্ঠনালী বিষিয়ে উঠল, ঠোঁট আর থুতনি কেঁপে উঠল। সেই সাথে টলমলে হলো বড় বড় কাজল কালো 2 চোখ। রেনুমা হঠাৎ বলে উঠলেন, রনকে একবার জিজ্ঞেস করা প্রয়োজন এই বিষয়ে রনের বাবার। আমি এখনই কোনো ধরনের পাকা কথা দিতে পারবো না, তবে কোয়েলকে আমার বেশ পছন্দ। এমন মেয়ে যে কেউ লুফে নেবে। তাছাড়া আমাদের পছন্দ অগ্রাহ্য করার মতো ছেলে রণ নয়। বড় বোনের কথায় রুলি ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখে বলতে লাগলো, তুমি এইবারই কথা বলে রেখো বড় আপা। ছেলে আবার পচা শামুকে পা কেটে বসে থাকবে। তখন গিলতেও পারবে না, উগলাতেও পারবে না। আর্মি ক্যাপ্টেন সোলজার মেয়েগুলো বড় অফিসারদের ফাঁসাতে আঠার মতো চিপকে থাকে। যদিও রণ বিচক্ষণ, কিন্তু বলা তো যায় না। বলতে বলতে মৌনতার পানে তাকিয়ে বলে উঠল, শাইলা আপা বলল মৌনতার জন্য নাকি পাত্র খোঁজ করা হচ্ছে। আমার ভাসুরের ছেলে দুবাই থাকে, বিশাল বড় পারফিউমের বিজনেস ওদের। ছেলে দেখতে শুনতে লাখে এক। মৌনতা যথেষ্ট মিষ্টি একটা মেয়ে। তোমরা চাইলে আমি আমার ভাসুরের সাথে কথা বলতে পারি। রুলি আর রেনুমার কথায় মৌনতার কেমন দম বন্ধ লাগলো। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পায়ে কে যেন বেড়ি পরিয়ে দিয়েছে। মৌনতা প্যারালাইজড মানুষের ন্যায় শক্তিহীন বসে রইল। এমন সময় ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকলো রণ। রণকে দেখে রেনুমাকে ছেড়ে উঠে দাঁড়ালো কোয়েল। এরপর দৌড়ে গিয়ে রণর হাত চেপে ধরে বলে উঠল, ভাইয়া। কোয়েলকে দেখে বেশ খুশি হলো রণ। ছোট খালামনির মেয়েটা ছোটবেলা থেকেই বড্ড আদুরে তার। বোনের মতো স্নেহ করে রণ তাকে। তাই মেয়েটার হাত চেপে ধরা বিশেষ কিছু মনে করল না রণ। রণ আলগোছে মৌনতার নত বদনটা দেখে কপাল কুঁচকে বলে উঠল, 1 গ্লাস শরবত বানিয়ে দিয়ে যা মনো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, তাড়াতাড়ি কর। মৌনতা কোনো মতে উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। শায়লা খুব ব্যস্ত। মৌনতার পানে তাকানোর ফুসরত নেই তার। মৌন যখন লেবু কেটে গ্লাস গুছালো, এমন সময় কোয়েল উচ্ছ্বসিত গলায় বলল, আমাকে দাও, আমি নিয়ে যাব। বলেই তাড়াহুড়ো করে শরবতে চিনি মিশিয়ে গ্লাস নিয়ে চলে গেল কোয়েল। মৌনতা লেবুর খোসা হাতের মুঠোয় পুরে শক্ত করে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে তার গাল গড়িয়ে ঝরে পড়ল 1 ফোঁটা জল। এমন সময় শায়লা বলে উঠল, কি রে, কাঁদছিস কেন মা? মৌনতা হচচকিয়ে বলে উঠল, ও কিছু না মা, চোখে লেবুর ঝাঁজ গিয়েছে। শায়লা বিশ্বাস করল না কথাটা, কিন্তু আর ঘাটলও না।
চুপচাপ চামেলিকে নিয়ে রান্নার কাছে মন দিল। মৌনতা নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করে তার বাবার রুমে গেল। বিয়েতে কি কি রান্না হবে তা নিয়ে সাদনান মির্জা বাবুর্চির সঙ্গে ফোনে কথা বলছেন। মৌনতাকে দেখে তাড়াতাড়ি কথা শেষ করে লাইন কেটে আদুরি গলায় বললেন, কি রে মা, কিছু বলবি? মৌনতা তার বাবার কোলে বসে ভঙ্গ গলায় বলল, তোমায় একবার জড়িয়ে ধরি আব্বু। বলেই বাবার কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল মৌন। মেয়ের আকস্মিক কান্নায় ব্যস্ত হলেন সাদনান মির্জা। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি ব্যস্ত গলায় বললেন, কিছু হয়েছে মা? কেউ হাসি তামাশা করছে? আমি একদিন তোমার মুখ উজ্জ্বল করবো আব্বু, তুমি দেখো এবার ঠিক পাশ করবো আমি। সাদনান মির্জা ধরেই নিলেন অতিথির মধ্যে কেউ তার মেয়েকে ফেল বিষয়ক কিছু বলে অপমান করেছে। তাই সাদনান মির্জা মনে মনে মেয়ের জন্য কষ্ট পেলেন। অতঃপর বললেন, ফেল পাশে কি আসে যায় মা? আমার মেয়ের মতো সহজ সরল আর সুন্দর মন কয়টা মানুষ এই পৃথিবীতে আছে? যার মন সুন্দর সেই প্রকৃত মানুষ। ভালো রেজাল্ট করলেই কি ভালো মানুষ হওয়া যায়? বাবার কাঁধে নাকের জল মুছে মনও উঠে দাঁড়ালো। আমি তোমায় খুব ভালোবাসি আব্বু। মেয়ের হাত টেনে হাতে চুমু খেয়ে সাদনান মির্জা 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বলে উঠলেন, যা, বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দ কর, কেউ বাধা দিবে না আজ। কিন্তু মৌনতার মনে কোনো আনন্দ ধরা দিল না টাকাগুলো পেয়েও। সে টাকাটা মুঠোয় পুরে নিজ কক্ষে এসে বেলকনিতে দাঁড়ালো। রণ কোয়েলের সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্যে মৌনতার বুকে অসহনীয় ব্যথা হলো। সে সরে আসতে চাইল, তার আগেই রণ বেলকনিতে এসে ডেকে উঠল, আমার ঘরে এমন কোলের সাথে তোকে আলাপ করিয়ে দিই। মৌনতা গেল না। সে নিজ কক্ষে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। মৌনতার এই আচরণে রণর চোয়াল শক্ত হলো। কোয়েল বলে উঠল, মেয়েটা কেমন যেন, কারোর সাথে মিশতে জানে না। বড় চাচুর ছেলের সাথে মা ওর বিয়ের কথা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ও এই ফ্যামিলিতে অ্যাডজাস্টই করতে পারবে না। কেউ ভূত একটা। রণ শক্ত মুখে বলে উঠল, মৌনতা তোর অনেক ছোট কোয়েল, ছোটদেরকে এভাবে কথা বলে না, স্নেহ করতে হয়। আর তোর কাজিনের সাথে আমরা ওকেই বিয়ে দেবো না, কারণ তোর ভাইয়েরই অ্যাডজাস্ট করার অ্যাবিলিটি নেই মৌনতার সাথে। কোয়েল মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং। সারাটা দুপুর ঘরেই চুপচাপ পড়ে রইল মৌনতা। বাইরে বেরোলো না, তার খোঁজও কেউ করলো না। মেহমানে ভর্তি সারা বাড়ি, তাদের আপ্যায়ন রান্না বান্না করেই কুল পাওয়া যাচ্ছে না। তন্মধ্যে সবাই উত্তেজিত গায়ে হলুদের আনন্দে। বিকেলের পরে পরে সবাই তৈরি হতে বসে গেল অনুদের বাড়ি যাবার জন্য। কিন্তু মৌনতা ঘর থেকে বের হলো না। সায়রা দরজায় জোরে জোরে কড়া নেড়ে ডাকলো মৌনতাকে। মায়ের ডাকে চোখ মুখ মুছে মৌনতা দরজা খুলল। মেয়ের চোখ মুখের অবস্থা দেখে শায়লা চেপে ধরলেন শক্ত করে। কি হয়েছে মন, খুলে বল, আমি সব ঠিক করে দেব। মাকে বলবি না? মায়ের ভরসায় মাকে জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল মৌনতা। এরপর ভাঙা অস্ফুট গলায় বলল, রুলি আন্টি রণ ভাইয়ের সাথে ওনার মেয়ের বিয়ের কথা বলছে। বড় মা বড় বাবা সবাই কোয়েলকে পছন্দ করে, কিন্তু মা, আমিও রণ ভাইকে পছন্দ করি। দুপুরে কথাগুলো শোনার পর থেকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানতে পারছি না। শায়লা বিস্ফোরিত নজরে মেয়ের পানে তাকিয়ে মৌনতার মুখ চেপে ধরলেন। এরপর শক্ত গলায় বলে উঠলেন, খবরদার মন, এই কথা যেন বড় আপা বা বড় মির্জা কারো কানে না যায়, তাহলে ভাববে আমি তোকে লেলিয়ে দিয়েছি। ওদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, তোকে ওরা গ্রহণ করবে না, পরে সম্পর্কে পাটল ধরবে। এই কথা ভুলেও আর মুখ দিয়ে বের করবে না। তোর বাবা জানলে তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সাবধান, আর যেন দোকান না হয় এই কথা। এমনিতেই সমাজে তোকে নিয়ে নানান হাসি ঠাট্টা। মৌনতা পলক ঝাপটে মাথা ঝাঁকাতেই মেয়ের মুখ ছেড়ে দিয়ে শায়লা বলে উঠল, আজ থেকে রনরও আশেপাশে যাবি না, গেলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। মৌনতার জন্য গায়ে হলুদের একটা বাসন্তী লেহেঙ্গা এনেছে রণ। সেটা হাতে নিয়ে বেশ কয়েকবার পরোক্ষ করে বেলকনির দরজায় উকি দিয়েছে। দরজা বন্ধ, বাইরেও বেরোয়নি সে। আর সহ্য করতে না পেরে মৌনতার ঘরের সামনে এসে দাঁড়ালো রণ। এমন সময় মৌনতার ঘর থেকে বেরিয়ে এলো শায়লা। কোনো দ্বিধা না রেখে রণ শুধালো, মৌনতা সারাদিন ঘরে বসে কি করছে ছোট মা? চতুর শায়লা কোনো প্রকার ইতস্তত না করে জবাব দিল, শরীরটা আজ আবার খারাপ করেছে, মাথা ব্যথায় বিছানায় পড়ে রয়েছে। রণ ব্যাকুল হয়ে বলল, ওষুধ দাওনি? একটু পর আমরা সবাই ভাইয়ের শ্বশুর বাড়ি যাবো। শায়লা ধাতস্থ করে বলল, দিয়েছি, কমে না। তোরা যা বাবা,
মনু বাড়িতেই থাকুক, তোরা আনন্দ কর। রণ শায়লাকে উপেক্ষা করে ঘরে ঢুকে বলে উঠল। সকালে তোকে ভালো দেখেছি, হঠাৎ মাথা মাথা কিসের মৌন? মৌনতা জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে বলে উঠল। কথা বলতে ভালো লাগছে না রণ ভাই, সব সময় তোমার হম্বিতম্বিমূলক কথার জবাব দেবার জন্য বসে থাকি না আমি। তোর সাহস খুব বেড়েছে, তাই না? তাতে তোমার কি যায় আসে? আমার সাথে এইভাবে কথা বলে সাহস কে দিয়েছে তোকে? তোমাকে দেখে ভয় পেতে হবে কোন দুঃখে? কোন হরিদাস পাল তুমি? আর আমি অসুস্থ জেনেও কেন বিরক্ত করছো আমায়? আমাকে বিরক্ত না করলে কি তোমার দিন শুভ হয় না? আমি বিরক্ত করছি তোকে? কাতর গলায় শুধালো রণ। মৌনতা ফট করে জবাব দিল, নয়তো কি? রণ চোখে আগুন জ্বলিয়ে শায়লার সামনে দাঁড়িয়ে বলে উঠল। তোমার মেয়ে আজ থেকে আমার সামনে পড়লে গলা টেপে মেরে ফেলবো, মেয়েকে সামনে রেখো। বলেই হনহন করে বেরিয়ে গেল রণ। চোখে জমা জল মুছে শায়লা নিজের স্বামীর ঘরে গিয়ে কম্পিত গলায় বলে উঠলেন। একটা পাগলের সাথে হলে মৌনতার বিয়ের ব্যবস্থা করো মাহিরের আব্বা, নয়তো মুখে চুনকালি পড়বে। বড় আপার সামনে মুখ দেখাতে পারবো না আমি। আমার মেয়ে পচা শামুক, রন জেনে বুঝে সেই শামুকে পা কাটতে চাইছে। আবেগ দিয়ে জীবন চলে না। আমার সহজ সরল মেয়েটার মুখে কপটতার তকমা লাগতে দিব কি করে আমি? রণ যখন নিজের ঘরে এলো তখন বিছানায় রাখা মৌনতার জন্য কেনা লেহেঙ্গাটা দেখতে পেল না। রাগে ক্রোধে এমনিতেই মগজ ছিঁড়ে যাচ্ছে, তন্মধ্যে লেহেঙ্গা হঠাৎ কোথায় উধাও হলো সেই ক্ষোভে শক্ত চোয়ালে দেয়ালে এক ঘুষি বসালো রণ। কংক্রিটের দেয়াল ঝুরঝুরে ফাটল ধরে চটচটে সিমেন্ট উঠল অল্প সেই ঘুষিতে, কিন্তু হাতের ওপরে ফেটে রক্ত গড়ালো। সেসব তোয়াক্কা না করে রণ বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য রেনুমার কক্ষ। কার এত বড় বুকের পাটা হয়েছে রণর ঘরে ঢুকে ব্যক্তিগত জিনিস ছোবার, সেটা একবার নিজ চোখে দেখতে চায় সে। রণ রেনুমার কক্ষে এসে রেনুমাকে পেল না। ইতিমধ্যে তার চোখে রক্ত জমে গিয়েছে। মনে হচ্ছে এখনই চোখের কোল ভাসিয়ে সেই রক্তধারা কপল ডিঙিয়ে ঝরে পড়বে। রণ যখন ড্রয়িং রুমে এলো তখন রেনুমার দেখা মিলল। সৌম্যর সাথে কথা বলছিলেন তিনি। রণ সবকিছু উপেক্ষা করে গম্ভীর মোটা গলায় বলল, আমার ঘরে কে গেছিল মা? শুধু তাই নয়, আমার ব্যক্তিগত জিনিস ধরেছে কে? কোন কলিজাওয়ালা? রেনুমা ছেলের কথায় ছেলের মুখ পানে তাকালেন। এমন ভয়ানক রূপ ছেলের আর কোনোদিন দেখেননি তিনি। কতটা ভয়ানক লাগছে রণকে। রেনুমা কিঞ্চিত কাঁপলেন, এরপর বিস্মিত হয়ে বললেন, আমি তো জানি না বাবা, তাছাড়া তোমার ঘরে তো কেউই যায় না। কি হারিয়েছে আমাকে বলো, আমি খুঁজে এনে দিচ্ছি। বলেই রণর হাতের পানে নজর দিলেন তিনি। সাদা টাইলসে হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। আটকে উঠলেন রেনুমা। তিনি চিৎকার করে বললেন, সে কি হাত কাটলো কি করে? ধীরে ধীরে লোক সমাগম হলো ড্রয়িং রুমে। রণর আকস্মিক রাগের কারণ কারোর বোধগম্য হলো না। মাহির মুইন দৌড়ে এসে শুধালো, কি হয়েছে রে রন ভাই, আমাদের বলো, আমরা খুঁজে দেখি। এমন সময় সিঁড়ি ধরে হাতের সোনালি চুড়িগোছা ঝাঁকাতে ঝাঁকাতে নেমে এলো কোয়েল। পরনে সেই বাসন্তী রাঙা বিশাল ঘেরের লেহেঙ্গা, সঙ্গে ম্যাচিং গহনা আর চুড়ি। মেয়েটির ফর্সা লতানো শরীরে আগুনের ন্যায় জ্বলছে লেহেঙ্গা আর গহনা। এই মুহূর্তে এহেন হুড় তুলল মানবীকে দেখে যে কারোর হুঁশ উঠবে, কিন্তু রণর সর্বাঙ্গে আগুন ধরল। সে দাঁতে দাঁত পিষে কোয়েলের সামনে গিয়ে দাঁড়ালো। রণকে দেখে কোয়েলের গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি প্রসারিত হলো। ওড়না ঠিক করার বাহানা করে মিষ্টি নমনীয় গলায় বলল, তোমার ঘরে পেলাম, খুব সুন্দর। নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবার জন্য রেখেছিলে, তাই না? অধিক ক্রোধে থরথর করে কাঁপছে রণ। রেনুমা এসে ছেলের বাহু চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। সকলেই ঘটনা বোঝার জন্য রণর মুখ পানে তাকিয়ে রইল। রণ নিজেকে সামলানোর চেষ্টা করে ব্যর্থ হলো। অতঃপর থমকে উঠল। এক্ষুনি গা থেকে খোলে লেহেঙ্গা আর গহনা। এসব তোর জন্য নয় কোয়েল, এগুলো বিশেষ করার জন্য। নিশ্চয়ই তুই সেই বিশেষ কেউ নস। অতঃপর ধমকে উঠল। লজ্জায় থতমত খেল কোয়েল। চারপাশে তাকিয়ে সকলের উৎসুক মুখ দেখে লজ্জায় মাথা হেঁট হলো তার। তবুও মুখে হাসির রেশ ফুটিয়ে বলে উঠল, নিশ্চয় প্র্যাঙ্ক করছো, তাই না? আমাকে দেখে তোর মনে হচ্ছে এই মুহূর্তে আমি মজা করা মোডে রয়েছে? সৌম্য এসে রণকে সরিয়ে নিতে চাইল, কমাতে চাইল উত্তপ্তা, কিন্তু রণ ঝাঁকি দিয়ে সৌম্যকে সরিয়ে টেনে ধরল কোয়েলের হাত। এরপর নির্দয়ের মতো খুলে নিল চুড়ি আর গহনা। টিকলি খুলতে গিয়ে তুলে নিল কোয়েলের চুলের গাছিও। ব্যথায় আর্তনাদ করে উঠল কোয়েল।
কিন্তু লজ্জায় মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারল না। রলি সকলের হাউকাওয়ে বাইরে থেকে দৌড়ে এসে দেখতে পেল রনর কাছে ধরাশয়ী হয়ে আছে কোয়েল। ঘটনা বোঝার জন্য আরেকটু কাছে এসে শুনতে পেলেন রনর ভারী কি তেজি গলা। ঘরে একটা জিনিস পেলি, অমনি নিজের গায়ে ঢুকিয়ে নিলি। জানার প্রয়োজন মনে করলি না জিনিসটা কার? তোর সাথে আমার এমন কোনো আলাপ হয়েছে যে তোর জন্য সারপ্রাইজ তুলে রাখবো আমি? কালে ভদ্রতে কোনো কথা হয় না তোর সঙ্গে আমার, তবে তো কনফিডেন্স কোত্থেকে আসে? কোয়েল কোনো উত্তর করবার আগেই রেনুমা বলে উঠল, সামান্য একটা লেহেঙ্গাই তো বাবা, কেন নিজের খালাতো বোনের সাথে এমন পোশাক নিয়ে এত ঝামেলা করছিস? সবাই কি ভাববে? তোর খালা মনেই বা কি ভাববে? তোমার কাছে এটা সামান্য একটা লেহেঙ্গা মাত্র মা, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। বলেই ওপরের করিডোরে তাকালো রণ। করিডোরের রেলিং ধরে শুকনো বিস্মিত মুখে দাঁড়িয়ে আছে মৌন। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। রণ তাৎক্ষণিক চোখ নামিয়ে বলে উঠল, লেহেঙ্গা খোল কোয়েল, নয়তো আমি ভুলে যাবো তুই কে। কোয়েল লজ্জায় কেঁদে ফেলল। তার হাসি খুশি মুখ আধারে ছেয়ে গেল। রুলি রণর সামনে দাঁড়িয়ে বলে উঠল, না জেনে একটা ভুলই না হয় করেছে, তার জন্য মেয়েটাকে এভাবে অপমান করলি বাবা? না জেনে ভুল করেছে মানে কি বোঝাতে চাইছো খালামণি? আমার ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ, তাকে তোমরা জানতে না? যেখানে ঢোকাই কঠিন নিষেধাজ্ঞা দেওয়া, সেখান থেকে জিনিসটা বড় অপরাধ নয়? রুলি মাথা নত করে ফেলল। সকলের চাইতে রণ আলাদা। সেই ছোটবেলা থেকেই তার ব্যক্তিগত জিনিসের হস্তক্ষেপ বা তার কথা কেড়ে নিয়ে কথা বলা কোনো কালেই পছন্দ নয় তার। কোয়েল সব জানার পরও রণকে জিজ্ঞেস না করে ভুল করেছে, ধরতে গেলে অনধিকার চর্চা। ভবিষ্যৎ মেয়ের জামাই হিসেবে নিজেকে ভিনিয়ে রাখলেন রুলি। ভেতর থেকেও তিনি নরম মনের মানুষ। চুট ঝামেলা আর বাড়তি কথা এড়িয়ে চলতে পছন্দ করেন তিনি। তাই কোয়েলকেই ধমকে বলে উঠলেন, লেহেঙ্গাটা খোল কোয়েল, রণ হয়তো কাউকে গিফট করার জন্য এনেছে, তোর ভুল হয়েছে। রণকে সরি বলে লেহেঙ্গাটা দিয়ে দে। এহেন ঘটনায় বোনের সামনে লজ্জায় মাথা কাটা গেল রেনুমার। তিনি বোনের হাত ধরে বললেন, রাগ করিস না রুলি, রণ একটু রাগী, তুই জানিস। রুলি হেসে উড়িয়ে বলে উঠল, ধুর আপা, রাগ করার কি আছে? কোয়েল ভুল করেছে। রণর অনুমতি ছাড়া ওই ঘরে যাওয়াই ওর অন্যায়। মেয়ে হয়ে আমি ক্ষমা চাইছি। রণ বাবা, তুই শান্ত হ। সবাই হাসি মুখে অনুদের বাড়িতে চলে যা। আনন্দ ঘন মুহূর্তটা খারাপ করিস না, যা। ধীরে ধীরে সকলেই চলে গেল। এত কিছুর মধ্যেও শায়লা এলেন না রান্নাঘর থেকে। মৌনতা করিডোর থেকে সরে নিজ ঘরে দরজা ভিড়িয়ে দিল। কোয়েল চোখের জল মুছে গেস্ট রুমে গিয়ে লেহেঙ্গা খুলে রণর হাতে দিয়ে বলে উঠল, না বলে তোমার ঘর থেকে জিনিসগুলো নেওয়া ঠিক হয়নি আমার। আমি সত্যি লজ্জিত এর জন্য। রণ কোনো জবাব না দিয়ে হাত থেকে ছিনিয়ে নিল সেই লেহেঙ্গা। এরপর হন হন করে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল। বেলকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখতে ব্যস্ত মৌনতা। আজ সারাটা দিন থেকে থেকে তার কান্না পাচ্ছে। আকাশ দেখলে মন ভালো হয়, বেদনা কম অনুভূত হয়। মৌনতার ভাবনার মাঝে রণ রেখে বলল, তুই অনুদের বাড়িতে যাবি না মৌন? ভালো ভালো বলছি, যদি না যাস তবে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তোকে মেরে ফ্যানের হুকে ঝুলিয়ে রাখবো আমি। চিৎকারটুকু করতে পারবি না, বুঝছিস? মৌনতা মাথা দোলালো। রণ মুখের কাঠিন্য ভাব সরিয়ে আদুরি গলায় বলল, আমার ঘরে আয়। মৌনতা আলগোছে বেলকুনি থেকে চলে গেল। এরপর দরজা খুলে রণর ঘরে গেল। মৌনতা যেতেই মৌনতাকে বিছানায় বসালো রণ। এরপর পরম যত্নে মৌনতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সোনালি চুড়িগুলো মৌনতার হাতে পরিয়ে বলে উঠল, তোর জিনিস আমি কাউকে ভাগ বসাতে দেবো না মৌন। যেটা তোর সেটা শুধুই তোর, আর কারো না। তৈরি হয়ে আয়, আমি অপেক্ষা করবো তোর জন্য। বলেই মৌনতার এলোমেলো হওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে রণ শুধালো, মাথা ব্যথার মিথ্যে ভং কেন ধরছিলে? উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো মৌন। এরপর লেহেঙ্গা বুকে জড়িয়ে কক্ষ ত্যাগের জন্য পা বাড়ালো। এমন সময় রণ বলল, আজ নয় কাল তোর মন খারাপের কারণ ঠিকই খুঁজে বার করবো আমি। যদি দেখি আমার আশেপাশের কেউ তোর মুখ অন্ধকারের কারণ, তবে তার সাথে আমার বোঝাপড়া হবে চূড়ান্ত। মৌনতা আর দাঁড়ালো না, চলে এলো নিজ ঘরে। এরপর দুরু দুরু বক্ষে সেই লেহেঙ্গা গায়ে জড়িয়ে মনের মাধুরী মিশিয়ে সাজলো। শায়লা কিছু বলতে এলো মৌনতাকে, কিন্তু মাহির মুইনার সিমির জন্য পারল না। তাড়াহুড়ো দেখিয়ে বগল দাবা করে ধরে নিয়ে গেল তারা মৌনতাকে। ধীরে ধীরে হলুদের পোশাকে সেজে সবাই বাইরে এলো। কার সাজে কার থেকে সুন্দর সেটা নিয়েও বড়াই হলো চোখে চোখে।
ছেলেরা ধবধবে সাদা পাঞ্জাবি আর বাসন্তী কোটি পরেছে, মেয়েরা বাসন্তী শাড়ি, শুধু মৌনতা ব্যথিত। কোয়েল মৌনতার পরনে সেই লেহেঙ্গা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রুলি নিজেও দেখলেন, কিন্তু কেউ কিছুই মনে করলেন না, কারণ বাড়ির সকলের খুব আদরের এই মৌনতা। জাস্ট কাজিন হিসেবেই লেহেঙ্গাটা মৌনতাকে দিয়েছে রণ। মৌনতার মতো যোগ্যতাহীন মেয়েকে রণ কিছুতেই ভালোবাসতে পারে না। এতটা বোকা পুরুষ রণ নয়, কারণ দুটো বাইরের মানুষের সামনে মৌনতার কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। রণকে হ্যান্ডেল করা বিশেষ ব্যাপার। ও সব বোকা গোয়া মেয়েটাকে দিয়ে হবে না। মৌনতার হলুদ পরীর ন্যায় সৌন্দর্যের রণর মরণ হলো। কাজল কালো চোখ দুটো তাকে মরণবান মারল যেন। মৌনতার ঠোঁটের ওই হাসি যেন বুকে রাইসিন কোডেড বুলেট, যেই বুলেটে বিষক্রিয়া হয়ে মৃত্যু নিশ্চিত। মৌনতার পায়ের চলনে রণর শ্বাস ভারী হলো। মনে হলো মৌনতা কোনো বিশাল রাজ্যের শেজাদি আর রণ তার ব্যক্তিগত কৃতদাস। মৌনতা রণর সামনে আসতেই রণ জিপের দরজা খুলে বলে উঠল, বসুন মহারানী। কোয়েল উচ্ছ্বসিত এগিয়ে এসে অনুনয় করল, ভাইয়া আমিও বসি। রণ মাথা নাড়িয়ে জবাব দিল, কখনো দেখেছিস রানী আর টোট মারানি একই ঘোড়া সওয়ারি? কোয়েল কিছু বুঝে উঠবার আগেই রণ গাড়ি স্টার্ট দিয়ে সম্মুখে বলে উঠল, তাড়াতাড়ি এসো ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। অনুদের বাড়িতে গায়ে হলুদের বিশাল আনন্দ মেলা। সকলেই হলুদ ছোড়াছুড়ি খেলছে। কে কাকে ইচ্ছে মতো হলুদ মাখাবে তার প্রতিযোগিতা শুরু হলো সশই। বিআই হিসেবে রণকে হলুদ মাখাতে দৌড়ে এলো অনুর বাড়ির সমস্ত মেয়েরা, কিন্তু পাশ কাটিয়ে কৌশলে বেঁচে গেল রণ। উল্টো খাবলা খাবলা হলুদ সকলের মুখে লেপে দিয়ে হো হো করে হেসে উঠল। মৌনতাকে দেখে নোমান শাহরিয়ারের বুক ধক করে উঠল। মেয়েটার সাথে কথা বলার জন্য মন আনচান করলো, কিন্তু রণর জন্য পেল না। হঠাৎ করে কোত্থেকে এসে মৌনতার গায়ে হলুদ মাখিয়ে রণ বলে উঠল, যদি আমাকে হলুদ মাখতে পারিস তবে তুই যা চাইবি তাই পাবি। মৌনতা ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো, এরপর নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সময় সুযোগ বুঝে হাত ভর্তি হলুদ নিয়ে ভিড়ে মিলিয়ে গেল মৌনতা। ধীরে ধীরে রাত বাড়ল। তনু খোঁজ চালালো রণকে, পেল না। তার মন ভার হলো। মৌনতার চিঠিটা দিয়েছে কিনা সেটা নিয়ে চিন্তা হলো তার। চিঠির উত্তর কি দিয়েছে রণ সেটাও জানতে মন আকুপাকু করলো তনুর। আনন্দ উল্লাস যখন তুঙ্গে, তখন মেজর দুর্জয়ের ফোন এলো রণর ফোনে। শুনশান নীরব জায়গা খুঁজে সেখানে গিয়ে ফোন কানে তুলল রণ। হ্যালো, ফিরছিস কবে? নতুন মিশনের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। শুধু বাচ্চা অপহরণ নয়, পাওয়া গেছে কোটি টাকার দামি দামি ড্রাগস। কে বা কারা এই পাহাড়ি অঞ্চলে এইসব নিয়ে এসেছে তার নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সুযোগ পেলে আর্মিদের উপর আক্রমণ করছে দূর থেকে। এবারের মিশন আরেকটু কঠিন। তোর সাথে থাকবে ক্যাপ্টেন তুইন আর কমান্ডার সজল। রণ চুপচাপ কথাগুলো শুনে বলে উঠল, শনিবার রাতে আমি সরাসরি রাঙামাটি আসবো। কথা হয়েছে হেডকোয়ার্টারে। মিশন শেষ না হওয়া পর্যন্ত তোর সাথে দেখা হবে না। ওকে, মিশন শেষে দেখা হবে। বাই দ্য ওয়ে, তোর মনতা সাওয়ারের কি খবর? ভালো আছে? মনের কথা জানাতে পেরেছিস এবার? দুর্জয় তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, জানানোর চেষ্টা করছে, কিন্তু বোকা রানী বোঝে না। এমন সময় মৌনতা এসে দাঁড়ালো রণর সামনে, পেছনে হাত লুকালো। রণ কিছু বুঝে উঠবার আগেই হলুদ নিয়ে লাগিয়ে দিল গলায়। দূর থেকে গলা নাগাল পেল না। এরপর বলে উঠল, প্রতিশ্রুতি কিন্তু রাখতে হবে, নইলে মানব না। দুর্জয়ের কল কেটে দিয়ে মৌনতাকে কবজি ধরে টেনে নিজের কাছে আনলো রণ। এরপর মৌনতার মেদহীন কোমর জড়িয়ে বুকে মৌনতার গালে নিজের গাল ঘষে হলুদ মাখিয়ে বলে উঠল, বল দেখি কি চাই তোর? মৌনতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কিচ্ছু চাই না, ছেড়ে দাও। কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারি কিচ্ছু নয়, তুই আমি কলঙ্কিত হব। হবি আমার সাথে কলঙ্কিত? মৌনতা ধীর স্বরে বলল, পরে পাপ লাগবে রণ ভাই, সেই পাপে সাজা একজনই পাবে, সেই পাপই হব আমি। সমাজে পুরুষের কোনো পাপ নেই। যদি আমি তোর পাপের ভাগিদার হই? বড় মা কোয়েলকে পছন্দ করে রেখেছে তোমার জন্য, বড় আব্বুও রাজি, আমি নিজ কানে শুনেছি। এবার মৌনতার মাথা ব্যথার হেতু খুঁজে পেল রণ। সে ঠোঁটের কোণে সিরিয়াস ভঙ্গি ফুটিয়ে বলল, কোয়েলকে আমি পছন্দ করি না। আমার বাপ মা পছন্দ করলে বিয়ে হয়ে যাবে। সংসার আমি করবো নাকি তারা করবে? মৌনতা মাথা নত করে জবাব দিল, আমি পচা শামুক রণ ভাই, তোমার পা কাটলে তুমি শুধুই কষ্ট পাবে। তুই আমার মাথার তাজ মৌন। তোকে পেলে আমি পুরো দুনিয়া হাসিলের গৌরব অর্জন করব।
বল, আমার হবি? বলেই হাতের আজলায় মৌনতার হাত ভরে অনিমেষ তাকিয়ে রইল। রনর হাতে যেন পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে। সেই আলোকিত রূপে আবির্ভূত হয়ে মৌনতার ললাটে চুমু খেয়ে রণ নিজের সাথে শক্ত করে মৌনতাকে চেপে ধরে প্রশান্তির শ্বাস ছুড়ল। হলুদ মাখা কম্পিত হাতে রণকে আগলে মৌনতা বলে উঠল, রণভাই ভয় করছে। তোর সব ভয় দূর করার দায়িত্ব আমার। তুই শুধু এভাবেই ধরে রাখিস আমায়, আর কিছুরই দরকার নেই আমার।